গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 47 নম্বর ক্লাস, এবং 47 নম্বর ক্লাসের যে টপিকটা আমরা পড়ছিলাম মারাঠা সাম্রাজ্য, সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো এর আগে তোমাদের অলরেডি অ্যানসিয়েন্ট হিস্ট্রির টোটাল টপিক কমপ্লিট হয়ে গেছে, মেডিভেল হিস্ট্রির 90% কমপ্লিট হয়ে গেছে। তো আগের ক্লাস যদি না দেখে থাকো, উপরে আই বাটন লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো গতদিনের ক্লাসে আমরা মারাঠা সাম্রাজ্যের লাস্ট যেটা শেষ করেছিলাম সেটা হলো পুরন্দরের সন্ধি। তো পুরন্দরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? তো পুরন্দরের সন্ধি লেখো এখানে, পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি, এই পুরন্দরের সন্ধি কার কার মধ্যে হয়? তো একটা হয় মারাঠা সাম্রাজ্যের শিবাজি, এবং ওদিকে হয় মুঘলদের মধ্যে। তো মুঘলদের মধ্যে মুঘলের প্রতিনিধিত্ব কে করছিল? জয় সিং। মুঘলদের প্রতিনিধি কে ছিল? জয় সিং ছিল। তো এদিকে ছিল মারাঠা সাম্রাজ্যের শিবাজি, শিবাজি মহারাজ, এবং এদিকে ছিল মুঘলদের মির্জা রাজা জয় সিং। মির্জা রাজা, মির্জা রাজা জয় সিং, মির্জা রাজা জয় সিং প্রথম। এই মির্জা রাজা জয় সিং প্রথম, ইনি জয়পুর অর্থাৎ আমিরের শাসক ছিলেন। কোথাকার শাসক ছিলেন? আমির। আমির অর্থাৎ জয়পুরের শাসক ছিলেন, এবং ইনি মুঘলদের তরফ থেকে প্রতিনিধিত্ব করছিলেন, আর শিবাজি মারাঠা সাম্রাজ্যের তরফ থেকে। তো এই সন্ধিটা কবে হয়? ডেট মনে রাখতে বলেছিলাম। সন্ধি হয় 24 জুন 1665। 24 জুন 1665, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট। এক্সামে কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে যে পুরন্দরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল এবং কবে হয়েছিল। 24 জুন 1665 সালে পুরন্দরের সন্ধি হয়েছিল। এবার দেখো, এই যে সন্ধিটা হলো পুরন্দরের সন্ধি, এই সন্ধিতে কি কি শর্ত থাকছে। তো শর্ত অর্থাৎ কন্ডিশন কি কি রাখা হচ্ছে এই সন্ধিতে? শর্ত কি কি শর্ত রাখা হচ্ছে? তো দেখো, প্রথম শর্ত হলো এই পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজির কাছে যে 35টা দুর্গ ছিল, সেই 35টা দুর্গের মধ্যে 23টা দুর্গ থেকে যে টাকা ইনকাম হয় বছরে, সেই টাকাটা কাদের দিতে হবে? মুঘলদের দিতে হবে। তো শর্ত নাম্বার 1 লিখে রাখো। শর্ত নাম্বার 1, প্রথম শর্ত কি? এই শর্তানুযায়ী শিবাজিকে কি বলা হচ্ছে? শিবাজিকে তার 35টা দুর্গের মধ্যে, তার 35টি দুর্গের মধ্যে 23টি দুর্গের থেকে বার্ষিক কর, 23টি দুর্গের 23টি দুর্গের বার্ষিক আয় কাদের দিতে হবে? মুঘলদের দিতে হবে। 23টি দুর্গের বার্ষিক আয় কত? সেটা 23টি দুর্গের বার্ষিক আয় 4 লক্ষ, 4 লক্ষ হুন। 4 লক্ষ হুন। হুনের অর্থ কি? হুন হলো এক প্রকার সোনার সিক্কা। হুন হলো এক প্রকার গোল্ড কয়েন, সোনার কয়েন বা সোনার সিক্কা। তো 4 লক্ষ হুন কাদের দিতে হবে? 4 লক্ষ হুন মুঘলদের দিতে হবে। মুঘলদের দিতে হবে, এই সন্ধির সর্বপ্রথম শর্ত। এবং বাকি যে 12টা দুর্গ থেকে গেল, তো টোটাল দুর্গের সংখ্যা কটা? টোটাল দুর্গের সংখ্যা হলো 35টা। টোটাল দুর্গের সংখ্যা হলো কটা? 35টা। তার মধ্যে 23টা দুর্গের যা আয় ইনকাম হচ্ছে বার্ষিক, সেই আয় ইনকামটা কাদের দিয়ে দিতে হচ্ছে? মুঘলদের দিয়ে দিতে হচ্ছে। তাহলে বাকি যে 12টা দুর্গ থেকে যাচ্ছে, 35 থেকে 23 বিয়োগ করো, পেয়ে যাচ্ছ বাকি 12টা দুর্গ। তো এই বাকি 12টা দুর্গের আয় বার্ষিক প্রায় 1 লাখ হুন, সেটা মারাঠারা রাখতে পারে, শিবাজি রাখতে পারে। তো এই 12টি
12টি দুর্গের থেকে কত ইনকাম হচ্ছে বার্ষিক? 12টি দুর্গের থেকে বার্ষিক আয় 1 লক্ষ হুন। বার্ষিক আয় কত? 1 লক্ষ হুন। 1 লক্ষ হুন। এটা শিবাজি রাখতে পারবে, এটা শিবাজি রাখবে, অর্থাৎ মারাঠারা রাখবে। এটা মারাঠারা নিজের কাছে রাখবে। তাহলে দেখতে পাচ্ছ 1 লক্ষ টাকা, এই শর্ত অনুযায়ী মাত্র 1 লক্ষ টাকা, টাকা আমি বলছি কারণ টাকা না, হুন ছিল তখনকার কারেন্সি। তো 1 লক্ষ হুন কারেন্সি ছিল কাদের কাছে? মারাঠাদের কাছে। এবং এর 4 গুণ টাকা বা 4 গুণ হুন চলে যাচ্ছে কাদের কাছে? মুঘলদের কাছে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ বলতে পারো মুঘলরা ইনডাইরেক্টলি ভাবে এই 23টা দুর্গের ওপর কিন্তু ক্যাপচার করে ফেলেছে। এরপর পরবর্তী শর্ত কি? পরবর্তী শর্ত হলো মুঘলরা যখনই কাউকে হারাতো তো চেষ্টা করতো সেই রাজাকে তাদের দরবারে অর্থাৎ মুঘল দরবারে তাকে নিয়ে আসার। তো দেখো এখানে এখানে পুরন্দরের সন্ধিতেও সেই সেম শর্ত রাখা হচ্ছে। মুঘলরা কি শর্ত রাখছে? শর্ত রাখছে শিবাজিকে মুঘল দরবারে যেতে হবে। কিন্তু শিবাজি কি বলছে? শিবাজি এখানে তার একটা নিজের শর্ত মুঘলদের কাছে রাখছে। যেহেতু প্রথম শর্ত মুঘলরা রেখেছে যে তোমার কাছে যে দুর্গ আছে 35টা, তার মধ্যে 23টা দুর্গের যে বার্ষিক ইনকাম সেটা আমাদের দিতে হবে, বাকিটা তুমি রাখবে। এবার শিবাজি শর্ত রাখছে, সেকেন্ড শর্ত। কি শর্ত রাখছে? বলছে যে যখন মুঘলরা কাউকে হারায়, হারানোর পরে তাদেরকে মুঘল দরবারে নিয়ে যায়, তো আমি কিন্তু মুঘল দরবারে যাব না। মানে শিবাজি বলছে আমি মুঘল দরবারে যাব না, কিন্তু আমি আমার পরিবর্তে আমার ছেলেকে পাঠাবো মুঘল দরবারে, সে মুঘল দরবারে উপস্থিত থাকবে। তো সেকেন্ড শর্ত লিখে রাখো। সেকেন্ড শর্ত কি সে লিখে রাখো, মুঘলরা সন্ধি করলে তাদেরকে মুঘল দরবারে নিয়ে যেত। আগে আগে মুঘলরা সন্ধি করলে, মুঘলরা সন্ধি করলে তাদেরকে মুঘল দরবারে নিয়ে যেত, মুঘল দরবারে নিয়ে যেত। কিন্তু কিন্তু শিবাজি শিবাজি মুঘল দরবারে যেতে রাজি হয়নি। শিবাজি মুঘল দরবারে যেতে রাজি হয়নি, কিন্তু তিনি তার ছেলেকে ছেলের নাম কি? সম্ভাজি। ছেলের নাম হলো সম্ভাজি। তো তার ছেলে সম্ভাজিকে মুঘল দরবারে যেতে বলেন, মুঘল দরবারে উপস্থিত থাকতে বলেন। উপস্থিত, মুঘল দরবারে উপস্থিত, মুঘল দরবারে উপস্থিত থাকতে বলেন। এরপর ঔরঙ্গজেব কি করছে? ঔরঙ্গজেব যে রাজাই হোক না কেন মুঘল দরবারে উপস্থিত থাকুক তাদেরকে কিছু না কিছু গিফট দেয়। তো এই সম্ভাজিকে উপহার স্বরূপ কি দিচ্ছে? উপহার স্বরূপ 5000 মনসবদারি, 5000 মনসবদারি প্রদান করছে। 5000 মনসবদারি প্রদান করছে। কে প্রদান করছে? ঔরঙ্গজেব, মুঘল শাসক ঔরঙ্গজেব 5000 মনসবদারি এই সম্ভাজিকে প্রদান করেন। এছাড়া মারাঠারা বিজাপুরের বিরুদ্ধে যখনই তারা সৈন্য অভিযান করবে, সরি, মারাঠারা কি এখান থেকে পরবর্তী শর্ত রাখছে মুঘলরা কি, যে বিজাপুরের বিরুদ্ধে যখনই সৈন্য অভিযান করবে মুঘল সৈনিকদের সহায়তা করতে হবে মারাঠাদের, মানে শিবাজি যেন মুঘল সৈনিকদের সহায়তা করে। তো এটা হলো তৃতীয় শর্ত।
তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত কি? বিজাপুর আক্রমণের সময় বিজাপুরের বিরুদ্ধে, দেখে রাখো, বিজাপুরের বিরুদ্ধে শিবাজিকে মুঘলদের সহায়তা করতে হবে। মুঘল সেনাদের সহায়তা করার প্রতিশ্রুতি করেন। মুঘল সেনাদের সহায়তা করার প্রতিশ্রুতি করেন। তো এই ছিল পুরন্দরের সন্ধির শর্ত। এরপর তাহলে শর্ত কি কি, শর্তগুলো একটুখানি দেখে নাও একবার। প্রথম শর্ত কি? শিবাজির যে 35টা কিলা ছিল শিবাজির কাছে, তার মধ্যে 23টা দুর্গ থেকে যে বার্ষিক ইনকাম হচ্ছে 4 লক্ষ হুন, সেটা মুঘলদের দিয়ে দিতে হবে। আর বাকি যে 12টা পড়ে থাকছে তার থেকে বার্ষিক ইনকাম হচ্ছে মাত্র 1 লক্ষ হুন, সেটা শিবাজি রাখতে পারবে। তো এটা মুঘলদের শর্ত ছিল। তো শিবাজিও শর্ত রাখছে কি, যে অন্যান্য রাজাদের যখন মুঘলরা হারাতো তাদেরকে মুঘল দরবারে প্রেজেন্ট থাকতে হতো, কিন্তু শিবাজি মুঘল দরবারে প্রেজেন্ট থাকবেন না, উপস্থিত থাকবেন না, কিন্তু তার পরিবর্তে তার ছেলে সম্ভাজিকে মুঘল দরবারে উপস্থিত থাকতে তিনি বলেন। এবং এরপর যখন সম্ভাজি মুঘল দরবারে উপস্থিত হন, তো সম্ভাজিকে 5000 মনসবদারি প্রদান করা হয়। তো সম্ভাজিকে 5000 মনসবদারি প্রদান করার অর্থ হলো শিবাজিকে কিন্তু ইনডাইরেক্টলি ভাবে 5000 মনসবদারি প্রদান করা হয়েছে, কারণ সম্ভাজি শিবাজির পরিবর্তে মুঘল দরবারে প্রেজেন্ট আছে। আর তৃতীয় শর্ত কি? বিজাপুরের বিরুদ্ধে শিবাজিকে মুঘল সেনাদের সহায়তা করার প্রতিশ্রুতি তিনি করেছিলেন এই সন্ধিতে। এরপর কি হচ্ছে দেখো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা রেলের এনটিপিসি গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসি, সিজিএল, সিএসএসএল, পুলিশের কনস্টেবল, এসআই, জেল পুলিশ, পিএসসি এর ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ডব্লিউবিসিএস, প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কিন্তু কভার হবে। এছাড়া এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক্সামের জন্য প্রত্যেকটা এক্সামের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলে কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। যদি কোনো ব্যাচে যুক্ত হতে চাও, ফিস লাগে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমরা আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, ম্যাথ এবং পেয়ে যাবে কম্পিউটার অ্যাওয়ারনেস এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, আমরা এত সময় দেখলাম পুরন্দরের সন্ধি। এরপর এই পুরন্দরের সন্ধির পর শিবাজি কি করছে দেখো। শিবাজি মহারাষ্ট্রে বসে তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য পরিচালনা করছে। শিবাজি কি করছে? শিবাজি মহারাষ্ট্রে তার যে সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্য তিনি সেখানে চালাতে থাকেন। কিন্তু ওইদিকে ঔরঙ্গজেবের চুলকানি হচ্ছে। ঔরঙ্গজেবের কি চুলকানি হচ্ছে দেখো। ঔরঙ্গজেব মুঘল শাসক, তখন কে ছিল? মুঘল শাসক। তো ঔরঙ্গজেবের মধ্যে চুলকানি হচ্ছে যে শিবাজিকে আমি হারালাম, কিন্তু শিবাজি এখনো আমার দরবারে আসলো না। যদিও বা তার ছেলেকে পাঠাক না কেন, কিন্তু শিবাজিকে অন্তত একবার আমার দরবারে হাজির করাতে হবে। যত সময় না পর্যন্ত শিবাজি আমার দরবারে হাজির হবে, তত সময় ঠিক মনের মধ্যে যে একটা মানে কমতি আছে, সেই কমতিটা যেন ফুলফিল হচ্ছে না। কার? ঔরঙ্গজেবের। তো ঔরঙ্গজেব কি করছে দেখো। ঔরঙ্গজেব জয় সিং প্রথম, ঔরঙ্গজেব কি করছে? জয় সিং
জয় সিং প্রথম, মানে যার সাথে শিবাজির পুরন্দরের সন্ধি হয়েছিল, সেই জয় সিং প্রথমকে শিবাজির কাছে পাঠাচ্ছে। এবং এই জয় সিং প্রথম শিবাজিকে কি করছে, শিবাজিকে জয় সিং প্রথম এসে বোঝাচ্ছেন যে আগ্রাতে একবার চলো, কারণ ঔরঙ্গজেব কোথা থেকে শাসন চালাচ্ছিল, আগ্রা। ঔরঙ্গজেবের রাজধানী কোথায় ছিল, আগ্রা ছিল। অলরেডি যখন মুঘল সাম্রাজ্য পড়িয়েছি সেখানে কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে, তাই বারবার বলছি আগের ক্লাস না দেখে থাকলে সেখানে দেখে নেবে, কারণ ইতিহাসটা টোটালটাই তোমাদের গল্পে সহকারে পড়ানো হয়েছে এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোও কিন্তু মার্কিং করানো হয়েছে ক্লাসের মধ্যে। যদি একবার ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে প্রিলি এবং মেন্স, বারবার বলছি প্রিলি এবং মেন্স কোনো এক্সামের, এমনকি WBCS সহ কোনো এক্সামে কিন্তু তোমাদের সেটা অসুবিধা হবে না। আচ্ছা, দেখো এখানে যে জয় সিং তাকে বোঝাতে গেছে, কাকে, শিবাজিকে বোঝাতে গেছে যে অন্তত একবার আগ্রাতে এসে মুঘল দরবারের জন্য শিবাজি এসে হাজির হয়। শিবাজি বলছে এটা তো শর্ত বিরোধ, আমি তো শর্ত রেখেছিলাম যে আমি যাব না, এবং তার পরিবর্তে আমি আমার ছেলেকে আগ্রাতে মুঘল দরবারে আমি ঔরঙ্গজেবের সামনে পাঠিয়েছি। তো তখন দেখো এই জয় সিং শিবাজিকে কি বলছে, শিবাজিকে বলছে যে আপনার, মানে আপনি যদি এই ঔরঙ্গজেবের দরবারে মুঘল দরবারে যদি যান আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কেউ কিছু বলবে না, আপনি জাস্ট যাবেন ওখানে গিয়ে, এবং সেখানে আরো আরেকটা জিনিস দেখতে পাবেন যে আপনার মতো রাজারাও সেখানে প্রেজেন্ট আছে, বা আপনার থেকে উচ্চমানের বড় মানের যারা রাজারা আছে তারাও এই ঔরঙ্গজেবের এই দরবারে সেখানে উপস্থিত আছে। এটা শুনে শিবাজির মনের মধ্যে একটা খটকা লাগছে যে আমার মতো রাজারাও ঔরঙ্গজেবের দরবারে উপস্থিত থাকছে, বা আমার থেকে আরো যারা বড় বড় রাজা আছে তারাও ঔরঙ্গজেবের দরবারে উপস্থিত আছে। তো সব রাজারা কি ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করে নিয়েছে? আর যদি আমিও ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করে নিই, তাহলে আমার যে ইচ্ছা ছিল হিন্দবি স্বরাজ, আমার যে ইচ্ছা ছিল কি হিন্দবি হিন্দবি স্বরাজ, এই হিন্দবি স্বরাজ তাহলে আমি কিভাবে বানাবো? তো শিবাজি দেখো কি করছে, শিবাজি এই হিন্দি স্বরাজ বানানোর জন্য শিবাজি ভাবছে অন্তত একবার আমি ঔরঙ্গজেবের দরবার থেকে ঘুরে আসি, দেখি সেখানে বিশেষত্ব কি, সেই দরবারে এত কেন রাজারা সেখানে ঔরঙ্গজেবের দরবারে তারা উপস্থিত থাকছে বা ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করেছে। তো এইসব ভেবে শিবাজি উত্তর ভারতের মুঘল দরবারে অর্থাৎ আগ্রাতে যাওয়ার জন্য তিনি কি হয়ে গেলেন, তিনি রাজি হয়ে গেলেন। তো এবার দেখো শিবাজি যাচ্ছে কোথায়, শিবাজি যাচ্ছে মুঘল দরবারে। শিবাজি কোথায় যাচ্ছে, শিবাজি যাচ্ছে ঔরঙ্গজেবের মুঘল দরবারে। কবে যাচ্ছে, 22 মে, 22 মে 1666 সালে, 22 মে 1666 সালে শিবাজি ঔরঙ্গজেবের দরবারে গিয়ে উপস্থিত হলেন, এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে সেখানে যে সমস্ত রাজারা উপস্থিত আছে তারা মনসব, তারা যে মনসব পেয়েছিল সেই মনসবের ভিত্তিতে পরপর পরপর সারিতে তারা কিন্তু বসে আছে। অর্থাৎ দেখো এখানে যদি রাজা বসে থাকে, ধরো আমি ছবিটা আঁকছি, ধরো এটা হলো রাজার সিংহাসন, এখানে কে বসে আছে, কিং, এখানে রাজা বসে আছে, অর্থাৎ এখানে রাজা বলতে কে, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব বসে আছে। এবার আশা করি প্রত্যেকে তোমাদের মধ্যে যারা ক্লাস দেখছো সবাই কেউ না কেউ কোনো না কোনো টাইমে তোমরা থিয়েটার হোক বা কোনো সিনেমা হলে গিয়ে হোক সেখানে মুভি দেখেছো, এবং মুভি দেখার সময় কি থাকে, এরকম রো থাকে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, এইভাবে বিভিন্ন রো থাকে। তো আমি এখানে 3টে রো ড্র করছি। তো এরকম কি আছে, পরপর পরপর এরকম 3-4টে রো আছে। তো প্রথম রোতে কারা বসবে, এটা ফার্স্ট রো, ফার্স্ট ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো
তৃতীয় রো, থার্ড রো। তো প্রথম রোতে বসবে যাদের মনসব বেশি, তারা বসবে প্রথম রোতে। অর্থাৎ ধরে নাও যে 7,000 মনসব যাদের, তারা বসবে প্রথম রোতে। এর থেকে একটু কম, ধরো 6,000 মনসব যারা পেয়েছে তারা বসবে দ্বিতীয় রোতে। এবং তৃতীয় রোতে বসবে, ধরো 6,000 থেকেও একটু কম, ধরে নাও 5,000 মনসব যারা পেয়েছে, 5,000 মনসব যারা পেয়েছে তারা বসবে তৃতীয় রোতে। তো শিবাজি গিয়ে দেখছে কি, ঔরঙ্গজেবের দরবারে গিয়ে দেখছে যে শিবাজি যশবন্ত সিংকে কিন্তু আগে তিনি হারিয়েছেন, এবং এই যশবন্ত সিংকে ঔরঙ্গজেব কত দিয়ে রেখেছে, 7,000 মনসব দিয়ে রেখেছে। তাহলে 7,000 মনসব যেহেতু যশবন্ত সিংকে দিয়েছে, তাহলে যশবন্ত সিং কোথায় বসবে, এই প্রথম রো এর কোনো একটা চেয়ারে বসবে। তো ধরো এই চেয়ারে বসে আছে কে, যশবন্ত সিং। এই চেয়ারে বসে আছে ধরো যশবন্ত সিং, এবং যশবন্ত সিং কত মনসব দিয়েছে যশবন্ত সিংকে, 7,000 মনসব দিয়েছে কে, ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেব শিবাজিকে কত মনসব দিয়েছিল, একটু আগে এক্ষুনি বললাম, দেখো এখানে শিবাজিকে দিয়েছে 5,000 মনসবদারি প্রদান করেছে। যদিও সেটা তার ছেলে সম্ভাজিকে দিয়েছে, কিন্তু ইনডাইরেক্টলি ভাবে শিবাজিকে 5,000 মনসবদারি প্রদান করেছে। তাহলে 5,000 মনসবদারি যদি শিবাজি পায়, তাহলে শিবাজি কোন রোতে বসবে, শিবাজি বসবে এই রোতে, অর্থাৎ 3 নম্বর রোতে, থার্ড রোতে শিবাজি বসবে। তাহলে এখানে কে বসলো গিয়ে, এখানে গিয়ে বসলো শিবাজি। তোমরা 26 জানুয়ারি বা 15 আগস্টে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবে, বা কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান যখন প্রোভাইড করা হয়, বিভিন্ন মুভির অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সেখানে দেখবে যে বিভিন্ন চেয়ারে কিন্তু সেখানে আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা চেয়ার মেনশন করা থাকে, এবং যার জন্য যে চেয়ার মেনশন করা সেখানে গিয়ে সেই ব্যক্তি কিন্তু বসতে পারে। বা ক্রিকেট খেলার সময় তোমরা ভেবে দেখো, ক্রিকেট খেলার যখন টিকিট কাটা হয়, তো যে নাম্বার মানে যে চেয়ার নাম্বার তোমার পড়বে সেই চেয়ারে ছাড়া তুমি কিন্তু অন্য চেয়ারে বসতে পারবে না। তো ঠিক তেমনি শিবাজি জন্য চেয়ার মেনশন হয়েছে কোথায়, তৃতীয় নাম্বার রোতে, কারণ তৃতীয় নাম্বার রো এর মনসব কত, 5,000 মনসব, 5,000 মনসব। তো এটা দেখে শিবাজির খারাপ লাগছে যে আমি এক টাইমে, মানে শিবাজি নিজের মনে মনে ভাবছে যে আমি এক টাইমে এই যশবন্ত সিংকে আমি হারিয়েছিলাম, আর যশবন্ত সিং কিনা আমার আগে গিয়ে আমার আগের যে চেয়ার সেই চেয়ারে গিয়ে বসবে। তো এটা দেখে শিবাজি অপমানিত হয়, এবং শিবাজি আগ্রার মুঘল দরবার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু ঔরঙ্গজেব, দেখো ঔরঙ্গজেব এই শিবাজিকে আগ্রা থেকে বেরোতে দিচ্ছে না। আগ্রাতে শিবাজি এবং শিবাজির ছেলে সম্ভাজি, শিবাজি এবং শিবাজির ছেলের নাম কি, সম্ভাজি, এদের দুটোকেই অ্যারেস্ট করে ফেলেছে। অ্যারেস্ট করে এদের দুটোকেই কি করেছে, আগ্রাতে আগ্রাতে নজরবন্দি করে রাখছে। আগ্রাতে নজরবন্দি, আগ্রাতে নজরবন্দি করে রাখেন, আগ্রাতে নজরবন্দি করে রাখেন। আচ্ছা, নজরবন্দির অর্থ কি, নজরবন্দির অর্থ হলো এনার আশেপাশে বিভিন্ন সৈনিক সামন্ত পাঠিয়ে দিয়েছে, এবং ইনি যেন, মানে এনাকে কিন্তু কোনো জেলের মধ্যে আটকে রাখছে না। নজরবন্দির অর্থ হলো তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়, এবং তা সেই ঘরকে মানে পাহারা দেবে তার সৈন্যরা, মানে ঔরঙ্গজেবের সৈন্যরা, যাতে করে সেখান থেকে পালিয়ে না চলে যেতে পারে শিবাজি এবং শিবাজির ছেলে। তাহলে শিবাজি এবং শিবাজির ছেলে সম্ভাজিকে দুজনকে আগ্রাতে নজরবন্দি করা হয়েছে। কোন কিলাতে এদেরকে নজরবন্দি করা হয়েছে, তো জয়পুর ভবন, জয়পুর ভবনে এদেরকে কিন্তু নজরবন্দি করে রাখা হয়েছে। এবার শিবাজি দেখছে যে আমি এতদিন আসছিলাম না ভালো, কিন্তু আমি এখানে একবার দেখতে এসে আমি এখানে এসে তো ফেসে গেলাম। তাহলে আমার যে মনের ইচ্ছা ছিল হিন্দি স্বরাজ, সেই হিন্দি স্বরাজ আমি যদি এখানে আটকে থেকে যাই, তাহলে আমার হিন্দি স্বরাজ তৈরি করা হবে না। তো শিবাজি দেখো এখানে চালাকি করছে। কি চালাকি করছে, শিবাজি মুঘল রাজা ঔরঙ্গজেবকে ডাকছে, ডেকে ঔরঙ্গজেবকে বলছে যে আমার মাথায় না বিশাল একটা বড় বোঝা জন্য চেপে আছে, যে আমি এতদিন যা কাজকর্ম করেছি বা যা করেছি তার জন্য আমার জন্য মনে হচ্ছে যে শরীরটা ঠিক কেমন একটা লাগছে, শরীর খারাপ, আমার শরীরটা
মানে আগের মতো যেন ঠিক নেই, আমার মাথায় ধীরে ধীরে যেন মনে হচ্ছে যেন কত বোঝা চেপে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে ঔরঙ্গজেব বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য কি করতে পারি। তো শিবাজি বলছে একটা কাজ আপনি করতে পারেন, যেটা আমি যখন মহারাষ্ট্রে থাকতাম সেটা তখন করতাম। তখনও যখন আমার এইরকম মনে হতো যে আমার মাথায় বোঝা চেপে যাচ্ছে, আমি কি করতাম, আমি দান ধ্যান করতাম গরিবদের মধ্যে। তো ঔরঙ্গজেব সেটা শুনে ঔরঙ্গজেব বলছে ধ্যান ধ্যান করতে, ঠিক আছে দান ধ্যান করো। কারণ ঔরঙ্গজেব মানাও করতে পারছে না, কারণ এত বড় একটা রাজা, আর ঔরঙ্গজেবের কাছে ছোট হলো শিবাজি। তো তার কথা যদি ঔরঙ্গজেব না মানে, তো ঔরঙ্গজেবের একটা অপমান হবে যে এত বড় রাজা হয়ে সামান্য তোমার একটা প্রজা বা তোমার আন্ডারে যে নজরবন্দি হয়ে আছে, সে একটা সামান্য দান ধ্যান করার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করেছে, তুমি সেই রিকোয়েস্টটাকে মানোনি। তো ঔরঙ্গজেব কি করলো, ঔরঙ্গজেব অনুমতি দিয়ে দিল শিবাজিকে যে ঠিক আছে তুমি দান ধ্যান করো। এবং এই শিবাজি এবং তার ছেলে সম্ভাজির পাহারায় যারা ছিল তাদেরকে আরো প্রেসারাইজ করলো সেই সমস্ত সৈনিকদের, যে এর উপরে আরো ভালোভাবে নজর রাখবে। তাই ঔরঙ্গজেবের কথা মতো শিবাজি যাতে গরিবদের মধ্যে বিভিন্ন দান ধ্যান করতে পারে, ফল মিষ্টি ইত্যাদি দান ধ্যান করতে পারে, তার জন্য ঔরঙ্গজেব অনুমতি দিল। এবং ঔরঙ্গজেবের কথা মতো প্রত্যেক দিন এই শিবাজি এবং শিবাজির ছেলেকে যে দুর্গে আটকে রেখেছিল আগ্রাতে, সেখানে ঝুড়ি ভর্তি প্রত্যেক দিন ফল, ঝুড়ি ভর্তি মিষ্টি, এরকম ধরো 8টা 10টা 15-20টা ঝুড়ি ভর্তি ভর্তি হয়ে আসতো। এবং শিবাজি কি করত, শিবাজি সেই ফল বা মিষ্টির উপরে জাস্ট হাত রেখে দিত, হাত ছুঁয়ে দিত, এবং সেই ফলগুলো হাত ছুঁয়ে দেওয়ার পর আবার তাদের মানে ঔরঙ্গজেবের যে সমস্ত পাহারায় যারা আছে তারা আবার সেই ফলগুলোকে বাইরে নিয়ে যেত, সেই দুর্গ থেকে নিয়ে গিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এইরকম প্রসেস কিছুদিন ধরে চলতে থাকে, কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। এবার চলতে চলতে প্রথম প্রথম কি করতো, যে সমস্ত পাহারায় সৈনিকরা থাকতো যাওয়ার সময় ফলের ঝুড়ি চেক করতো, এবং বেরোনোর সময়ও ফলের ঝুড়ি খালি করে চেক করে দেখতো যে তার মধ্যে কেউ বা কোনো কিছু জিনিস পাচার করছে কিনা। তো এরকম জিনিস এরকম ধীরে ধীরে চলতে চলতে কিছুদিন চলতে চলতে পাহারায় থাকা সৈনিকদেরও মনে হতে লাগলো যে ঠিক আছে, না কিছুই হয় না, যে প্রতিদিনই তো চেক করি, প্রতিদিনই তো কিছু পাই না, ঠিক আছে এরপর থেকে আর অত বেশি চেক করে লাভ নেই। ও যাচ্ছে, ও শিবাজি ওতে হাত ছুঁয়ে দিচ্ছে, আবার সেই ফল আবার বেরিয়ে আসে। এরকম প্রসেস চলতে থাকলো। চলতে চলতে এই যে লুপটা, এই যে খামতিটা, এটা যখন শিবাজি পরিলক্ষিত করলো, শিবাজি যখন দেখলো যে এখন অতটা সিকিউরিটি টাইট নেই, সিকিউরিটি এখন অনেকটা হালকা হয়ে গেছে, অর্থাৎ ফেরার সময় প্রত্যেকটা ঝুড়ি অত চেক করছে না। তো এই সুযোগ বুঝে শিবাজি, শিবাজির একটা ভাই, শিবাজির ভাইয়ের নাম কি, হিরোজি, শিবাজির ভাইয়ের নাম হিরোজি। তো এই হিরোজিকে কি বলছে, হিরোজিকে বলছে যে তুই হিন্দি স্বরাজের জন্য ত্যাগ করতে চাস, এরকম বলে টলে মোটিভেট করছে। হিরোজি বলছে হ্যাঁ আমি, যেমন ভারতীয় সৈন্যদের মোটিভেট করা হয় যে তোমরা দেশের জন্য ত্যাগ করতে চাও, বলিদান দিতে চাও, তো তারা যেমন রাজি থাকে, তো হিরোজিকেও সেইভাবে রাজি করাচ্ছে যে হিন্দি স্বরাজের জন্য। তো রাজি করিয়ে হিরোজিকে বলছে যে আমি যে বেডে শুই, আমি যে বিছানায় শুই, সেই বিছানায় শুয়ে পড়, কম্বল মুড়ে টুড়ে দিয়ে শুয়ে পড়। তো হিরোজিকে সেই বিছানায় শুয়ে দিচ্ছে, এবং শিবাজি সেখানে চালাকি করে, শিবাজি এবং শিবাজির ছেলে দুজনে, সম্ভাজি এবং শিবাজি দুজনে ওই ফলের ঝুড়ি থেকে কিছু ফল বার করে ফেলে দিচ্ছে, ফেলে সেই ফলের ঝুড়ির মধ্যে লুকিয়ে যাচ্ছে, লুকিয়ে এবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং সিকিউরিটি তখন হালকা, সিকিউরিটি অত চেক ফেক করছে না, তো সেখান থেকে শিবাজি বেরিয়ে আসলো। এবং শিবাজি সেপ্টেম্বর 1666 সালে চালাকি করে নিজের ছেলের সাথে ঔরঙ্গজেবের ফাঁদ থেকে বেরিয়ে আসে, এবং কোথায় চলে আসে, পুনাতে চলে আসে। কোথায় চলে আসে, পুনা। পুনার কোথায়, পুনার রায়গড়, পুনার রায়গড়ে পৌঁছে যান। কবে পৌঁছে যান, 1666 সালে, সেপ্টেম্বর মাস 1666 সালে ঔরঙ্গজেবের জঙ্গল থেকে বেরিয়ে শিবাজি চলে আসেন কোথায়, শিবাজি আবার পুনরায় চলে আসেন পুনার
রায়গড়ে। এরপর 1667 সালে ঔরঙ্গজেব যশবন্ত সিংকে শিবাজির কাছে পাঠান। 1667 সালে কাকে পাঠাচ্ছে ঔরঙ্গজেব? ঔরঙ্গজেব যশবন্ত সিং। যশবন্ত সিংকে পাঠাচ্ছে কার কাছে? শিবাজির কাছে। শিবাজির কাছে, যে পুনরায় যেন দুজনের মধ্যে সন্ধি হয়, সমঝোতা হয় এবং আবার যাতে ঔরঙ্গজেব শিবাজিকে ক্যাপচার করতে পারে। কিন্তু শিবাজি সেই ফাঁদে আর পরবর্তীতে পা দেয়নি। এরপর ঔরঙ্গজেবের ছেলের নাম কি? ঔরঙ্গজেবের ছেলে মুয়াজ্জম। ঔরঙ্গজেবের ছেলের নাম হলো মুয়াজ্জম বা ভালো নাম হলো বাহাদুর শাহ প্রথম। বাহাদুর শাহ প্রথম। তো শিবাজির ছেলে এই মুয়াজ্জম অর্থাৎ বাহাদুর শাহ প্রথমের অনুরোধে শিবাজিকে ঔরঙ্গজেব রাজা উপাধি দেন। ঔরঙ্গজেব কি উপাধি দেন শিবাজিকে? শিবাজিকে উপাধি দেন রাজা উপাধি। রাজা উপাধি দেন কার অনুরোধে? ঔরঙ্গজেবের ছেলের অনুরোধে। এবং এর পাশাপাশি শিবাজিকে দেওয়া হয় 5000 মানসবদারি। 5000 মানসবদারি দেওয়া হয়। এর পাশাপাশি বারারের দায়িত্ব দেওয়া হয়। বারারের দায়িত্ব অর্থাৎ বারারের জাগির করে দেওয়া হয়। বারারের জাগির করে দেন কাকে? এই শিবাজিকে। এবং এর পাশাপাশি এনাকে 1000টা ঘোড়া দেন, অর্থাৎ ঘোড়সাওয়ার। 1000টা ঘোড়সাওয়ার। 1000টা ঘোড়সাওয়ার প্রোভাইড করেন কাকে? প্রোভাইড করেন এই শিবাজিকে। এবং এর সাথে সম্ভাজি যাতে মুঘল দরবারে থাকতে পারেন সেই ব্যবস্থাও করেন। এরপর দেখো শিবাজির দুটো আমরা বিজয় দেখব। একটা হলো কোরনার দুর্গ বিজয়। এরপর 1670 সালে এসে শিবাজি আরো আরেকটা দুর্গ বিজয় করছে, সেটা কি? কোরনার দুর্গ বিজয়। তো লিখে রাখো শিবাজির কোরনার দুর্গ বিজয়। শিবাজির কোরনার দুর্গ বিজয় তো কবে করছেন? 1670 সালে। ডেট না মনে রাখলেও হবে, 4 ফেব্রুয়ারি 1670। 4 ফেব্রুয়ারি 1670 তিনি কোরনার দুর্গের বিজয় করেন। এবং এই দুর্গ বিজয় করার টাইমে এনার একজন শক্তিশালী এবং প্রতাপী একজন সিপাহী বলতে পারো, তার নাম হলো তানাজি। সেই তানাজি কিন্তু মারা যান। তানাজি বীর গতি প্রাপ্ত হন এই কোরনার দুর্গ জয়লাভ। তাই তিনি শিবাজি বলছেন আমি তো কোরনার দুর্গ জয়লাভ করে নিয়েছি, কিন্তু আমি আমার একজন শেরকে আমি কিন্তু হারালাম। কাকে হারালেন? এই তানাজিকে। তানাজির নামে এই নামে দেখবে একটা মুভি আছে, তোমরা দেখেছো কিনা জানি না, অজয় দেবগানের সম্ভবত। তো এটাও কিন্তু এই শিবাজি রিলেটেড মুভি, তোমরা দেখতে পারো। এরপর দেখো এই শিবাজি কোরনার দুর্গের নাম পরিবর্তন করে দিচ্ছে। তানাজি কি হন? বীর গতি প্রাপ্ত হন। লিখে রাখো তানাজি এই যুদ্ধে বীর গতি প্রাপ্ত হন। এরপর শিবাজি এই কোরনার দুর্গের নাম পরিবর্তন করছে। নাম পরিবর্তন করে দুর্গের নাম লাগছে সিংহগড় দুর্গ। সিংহগড় দুর্গ রাখেন নাম পরিবর্তন করে। এরপর 1674 সালে শিবাজি শিবনের দুর্গ বাদ দিয়ে বাকি সমস্ত দুর্গ মুঘলদের থেকে তিনি আবার
পুনরায় ছিনিয়ে নেন, রিক্যাপচার করে নেন। তো 1674 সালে শিবাজি মাত্র একটা দুর্গ তিনি ছিনিয়ে নিতে পারেননি, তার নাম হলো শিবনের দুর্গ। শিবনের দুর্গ বাদে বাকি শিবনের দুর্গ বাদে বাকি অন্য সব দুর্গ বাকি অন্য সব দুর্গ কে মুঘলদের থেকে অন্য সব দুর্গকে মুঘলদের থেকে পুনরায় ছিনিয়ে নেন। মুঘলদের থেকে পুনরায় তিনি ছিনিয়ে নেন। মুঘলদের থেকে পুনরায় ছিনিয়ে নেন। তাহলে আগে যে 23টা দুর্গ চলে গিয়েছিল মুঘলদের কাছ থেকে, তার থেকে এখন আবার রিক্যাপচার হয়েছে কটা? 22টা দুর্গ আবার রিক্যাপচার হয়েছে। 22টা দুর্গ কি হয়েছে? রিক্যাপচার কে করলো? এই শিবাজি। এরপর শিবাজির দ্বারা দ্বিতীয়বার আবার সুরাত লুট হচ্ছে 1670 সালে। কারণ 1670 সালে, একটুখানি এটা আগে বলা উচিত ছিল, 1670 সালে মানে তার 1666-তে যখন শিবাজি ওখান থেকে চলে আসছে, মানে ঔরঙ্গজেবের চঙ্গুল থেকে বেরিয়ে যখন চলে আসছে, তারপর শিবাজি এসে কি করছে? শিবাজি এসে এখানে কোণার্ক দুর্গ আক্রমণ করছে। তারপর কোণার্ক দুর্গ আক্রমণের পর শিবাজির কাছে অত কিন্তু তখন মানে মানি ছিল না, কারণ সবকিছু মুঘলরা নিয়ে নিয়েছে। তো যাতে করে শিবাজি আবার সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করতে পারে, কোনো একটা বড় ব্যবসা যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, তার জন্য সব থেকে মেন যে জিনিসটা দরকার সেটা হলো মানি পাওয়ার। টাকা না থাকলে কোনো কিছুই তুমি করতে পারবে না। তো সেই কারণে বারবার বলা হচ্ছে যে এখনো টাইম আছে, তোমরা এসএসসির এক্সাম দাও বা ডাব্লিউবিসিএস এর এক্সাম দাও। ডাব্লিউবিসিএস ভেবে দেখো 2024-এ কিন্তু টোটালি ফর্ম ফিল আপ হয়নি, তো 2024-এর ভ্যাকান্সি এবং 25-এর ভ্যাকান্সি সম্ভবত একসাথেই কিন্তু দিতে পারে, সুতরাং ভ্যাকান্সি কিন্তু হিউজ থাকবে। এবং এর পাশাপাশি রেলের এত হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যদিও এটাকে হিউজ বলা চলে না, কারণ রেলের প্রচুর শূন্যপদ খালি আছে, তার রেসপেক্টে মাত্র 10% না 20% মতো তারা ভ্যাকান্সি প্রকাশ করেছে। তো এই সুযোগটা কাজে লাগাও। তো দেখো কি বলছিলাম, যে দ্বিতীয়বার শিবাজি কি করছে? শিবাজি দ্বিতীয়বার সুরাত লুট করে। তো লিখে রাখো, শিবাজি দ্বিতীয়বার সুরাত লুট করেন। আচ্ছা, প্রথমবার লুট করেছিল কবে শিবাজি? এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি। শিবাজি প্রথমবার কবে সুরাতের দুর্গ লুট করেছিল? কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে যে শিবাজি প্রথমবার কবে সুরাতের দুর্গ লুট করেছিল। তো দ্বিতীয়বার লুট করছে দেখো 1670 সালে, সেপ্টেম্বর 1670 সালে দ্বিতীয়বার শিবাজি লুট করছে। এবং শিবাজি বানি ডিন্ডোরি যুদ্ধে মুঘলদের পরাজিত করছে। কোন যুদ্ধে? শিবাজি বানি ডিন্ডোরির যুদ্ধে। বানি ডিন্ডোরির যুদ্ধে মুঘলদের পরাজিত করে। মুঘলদের পরাজিত করেন। এরপর 1672 সালে আরো আরেকটা যুদ্ধ হচ্ছে, সেটা হলো কি সলেহের যুদ্ধ। সালেহারের যুদ্ধ কবে হচ্ছে? 1672 খ্রিস্টাব্দে, 1672 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ, ফেব্রুয়ারি 1672। কার কার মধ্যে হচ্ছে? তো অবভিয়াসলি এক সাইডে শিবাজি থাকবে, এবং অপর সাইডে দেখো মুঘল সেনা এবং দক্ষিণ ভারতের সুবেদার বাহাদুর খান। দক্ষিণ ভারতের সুবেদার
নাম বাহাদুর খান। বাহাদুর খান। এবং এর সাথে মুঘল সেনাদের নেতৃত্ব কে করছে? মুঘল সেনার নেতৃত্ব করছে দিলের খাঁ। এবং এর সাথে আরো আরেকজন যুক্ত হয়েছে, গুজরাটের সুবেদার। তো এরা সবাই মিলে শিবাজির এগেনস্টে যুদ্ধ করছে এবং এই যুদ্ধে শিবাজি জয়ী হন এবং এরা সবাই মিলে পরাজিত হন। এই যুদ্ধে শিবাজি কি হয়? জয়ী হয়। এবং এই যুদ্ধে হারানোর পর শিবাজি বলছে এবার আমি আমার রাজ্য অভিষেক করব। তো শিবাজির মনে রাখবে দুবার রাজ্য অভিষেক হয়েছিল। কেন দুবার রাজ্য অভিষেক হয়েছিল সেটা একটু পরে বলছি। তো লেখো শিবাজির প্রথম রাজ্যাভিষেক। শিবাজির প্রথম রাজ্যাভিষেক কবে হয়েছিল এবং কে করেছিল এবং কোথায় হয়েছিল? তিনটে কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিবাজির প্রথম রাজ্যাভিষেক কবে হয়? তো প্রথম রাজ্যাভিষেক হচ্ছে দেখো 15 জুন, ডেট মনে রাখবে এই ক্ষেত্রে, 15 জুন 1674 সালে শিবাজির রাজ্যাভিষেক হয়। কোথায় হচ্ছে রাজ্যাভিষেকটা? রায়গড়ের দুর্গে। কোথায়? রায়গড়ের দুর্গে। রায়গড়ের দুর্গে রাজ্যাভিষেক হয়। এবং এই রাজ্যাভিষেক করার যিনি পণ্ডিত ছিলেন তার নামও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, সিজিএল এর এক্সামে। তো শিবাজির প্রথম রাজ্যাভিষেক করা পণ্ডিত কে ছিলেন? ছিলেন গঙ্গা ভট্ট। গঙ্গা ভট্ট বা অনেক বইতে দেখেছি গাগ ভট্ট লেখা আছে, গঙ্গা ভট্ট বা গাগ ভট্ট। ইনি কে ছিলেন? এই গঙ্গা ভট্ট বা গাগ ভট্ট বারাণসীর পণ্ডিত। ইনি ছিলেন উত্তরপ্রদেশের বারাণসীর পণ্ডিত ছিলেন। ইনি উত্তরপ্রদেশের বারাণসীর পণ্ডিত ছিলেন। এবার শিবাজির যখন এই প্রথম রাজ্যাভিষেক হয়, তো প্রথম রাজ্যাভিষেকের ঠিক 12 দিনের মাথায়, ঠিক 12 দিনের মাথায় জিজাবাইয়ের মৃত্যু হয়। ঠিক 12 দিনের মাথায় মারা যাচ্ছে কে? ঠিক 12 দিনের মাথায় মারা যাচ্ছে জিজাবাই। আর কোশ্চেন থাকছে জিজাবাই কে? অলরেডি পড়িয়েছি এর আগের দিনের ক্লাসে। সবার কাছ থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করবে যে জিজাবাই সাথে শিবাজির সম্পর্ক কি, জিজাবাই শিবাজির কে হন। তো যখনই এই জিজাবাই মারা যাচ্ছে, তো শিবাজি এটাকে অপশকুন মনে করছে, যে এটা একটা অশুভ লগ্ন। শিবাজি কি মনে করছে? এটা একটা অশুভ লগ্ন। যেমন দেখবে অনেকের মধ্যে আছে, যদিও এটা পুরানো মেন্টালিটির যারা থাকে তাদের মনের মধ্যে এটা থাকে যে বাড়ি থেকে বেরোনোর সময় যদি বিড়াল কেটে দেয়, দেখবে বেরোয় না, বা রাস্তায় যেতে যেতে গাড়ি চালিয়ে যাচ্ছে, যেতে যেতে সামনে যদি বিড়াল এ মাথা থেকে ও মাথা চলে গেল, আরে বিড়ালই তো এ মাথা থেকে ও মাথা রাস্তা পারাপার করছে তোমাদের মতো। তো তার জন্য দেখবে গাড়ি থামিয়ে বসে থাকে বা এরকম আঙুল দিয়ে কিসব একটা গোনাগুনি করে। তো সেই অশুভ যে লগ্ন, সেটাও কিন্তু এই শিবাজি তেমনটাই মনে করছে যে তিনি যখন রাজ্যাভিষেক করলেন তার ঠিক 12 দিনের মাথায় জিজাবাই মারা গেছে, তো এটা আমার ক্ষেত্রে অশুভ হতে পারে। তাই শিবাজি পুনরায় আরো আরেকবার তিনি রাজ্য অভিষেক করাচ্ছেন। আচ্ছা, কমেন্টে কেউই অ্যান্সার করলে না, তার অর্থ হলো এর আগের ক্লাস কেউ দেখোনি। জিজাবাই কে ছিল? শিবাজির মা ছিলেন। তো তার মা মারা যাওয়ার জন্য 12 দিনের মাথায় তিনি আবার পুনরায়
রাজ্যাভিষেক করছেন। কবে রাজ্যাভিষেক করছেন দেখো, লেখো এখানে শিবাজির দ্বিতীয়বার রাজ্যাভিষেক। শিবাজির দ্বিতীয়বার রাজ্যাভিষেক কবে হচ্ছে দ্বিতীয়বার রাজ্যাভিষেক? তো ওই 1674 সালেই কিন্তু দ্বিতীয়বার রাজ্যাভিষেক হচ্ছে, কিন্তু ডেট মনে রাখতে বলেছিলাম কারণ দুটো ডেটের মধ্যে ডিফারেন্স আছে। আগেরটা হয়েছিল 15 জুন এবং দ্বিতীয়বার হচ্ছে 4 অক্টোবর 1674 সালে দ্বিতীয়বার রাজ্যাভিষেক হচ্ছে, এবং লোকেশন ওই সেম রায়গড়ের দুর্গ। রায়গড়ের দুর্গেই তিনি রাজ্যাভিষেক করছেন, কিন্তু এই টাইমে তিনি পণ্ডিত মশাইকে চেঞ্জ করে ফেলেছেন। তো পণ্ডিত মশাইকে, পণ্ডিত কে ছিল? তো পণ্ডিত ছিল নিশ্চলপুরী গোস্বামী। নিশ্চলপুরী গোস্বামী, এবং এই নিশ্চলপুরী গোস্বামী একজন তান্ত্রিক ছিলেন। এবং দ্বিতীয়বার যখন শিবাজি রাজ্যাভিষেক করছেন, তো তখন তিনি উপাধি নেন, শিবাজি উপাধি নেন। কিসের উপাধি নেন? ছত্রপতি। ছত্রপতির উপাধি নেন। তাই ছত্রপতি কিন্তু তার নাম নয়, ছত্রপতি হলো উপাধি। এক্সামে কোশ্চেন দিয়েছে যে শিবাজির টাইটেল কি, বা ছত্রপতি কার টাইটেল? তো মনে রাখবে শিবাজির টাইটেল হলো ছত্রপতি, শিবাজির উপাধি হলো ছত্রপতি। এবং এই উপাধি তিনি কখন নিয়েছিলেন? দ্বিতীয়বার রাজ্যাভিষেক করার টাইমে তিনি এই ছত্রপতি উপাধি নিয়েছিলেন। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে শিবাজির দ্বারা চালানো শিক্ষা কি কি? তো তিনি দু প্রকার শিক্ষা চালিয়েছেন, একটা হলো সোনার কয়েন, সোনার শিক্ষা, আর একটা হলো তামার কয়েন। সোনার কয়েন আর আরেকটা তামার কয়েন। সোনার শিক্ষা, তামার শিক্ষা। তো সোনার কয়েনের নাম তোমাদের অলরেডি পড়িয়েছি, কি? হুন। সোনার কয়েন হলো হুন। আর তামার কয়েন, সেটার নাম ছিল শিব রায়। তামার কয়েনের নাম ছিল শিব রায় শিক্ষা বা শিব রায়। আচ্ছা, এবার দেখো শিবাজির অন্তিম সৈন্য অভিযান। হেডিং করো শিবাজির অন্তিম সৈন্য অভিযান। শিবাজির শেষ সৈন্য অভিযান। শিবাজির অন্তিম সৈন্য অভিযান। অন্তিম সৈন্য অভিযান। শিবাজির অন্তিম সৈন্য অভিযান কোন অভিযানকে বলা হচ্ছে? মনে রাখবে কর্ণাটক অভিযান। কর্ণাটক অভিযান কবে হচ্ছে? কর্ণাটক অভিযান তো ওই 1677-78 সাল নাগাদ হচ্ছে এই কর্ণাটক অভিযান। তো 15 জুলাই 1677 সালে শের খা লোদি শিবাজির সামনে আত্মসমর্পণ করেন এবং কর্ণাটককে শিবাজির হাতে সঁপে দেন। অর্থাৎ কর্ণাটকের শাসক কে ছিল? শাসক ছিল শের খা লোদি। শের খা লোদি। এই শের খা লোদি যখন শিবাজি আক্রমণ করছে, তো শিবাজির ইনি আত্মসমর্পণ করেন। শের খা লোদি কি করে? আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করেন এবং কর্ণাটকটাকে সঁপে দেন কার হাতে? শিবাজির হাতে। এবং শিবাজি এই কর্ণাটক বিজয়ের পর, কর্ণাটক অভিযানের পর ইনি কর্ণাটকের ক্যাপিটাল করে দেন, কর্ণাটকের রাজধানী করে দেন জিঞ্জি। কর্ণাটকের রাজধানী ঘোষণা করেন জিঞ্জি। কর্ণাটকের রাজধানী ঘোষণা করেন কোথায়? জিঞ্জিকে কর্ণাটকের রাজধানী বানিয়ে দেন। এবং এই অভিযানে দেখো, এই অন্তিম অভিযানে শিবাজির দখলে চলে আসে কি? এই জিঞ্জি চলে আসে। জিঞ্জি চলে আসে। এর পাশাপাশি চলে আসে মাদুরে। মাদুরে এর পাশাপাশি চলে আসে বেল্লুরে আদি দুর্গ।
বেল্লুর আদি দুর্গ, বেল্লুর আদি দুর্গ, এই সবকিছু কিন্তু তিনি ক্যাপচার করে নেন এই অভিযানের মাধ্যমে। এরপর এর ঠিক পরের বছর এপ্রিল মাস নাগাদ, পরের বছর বলতে 1678 সালে রায়গড় দুর্গে, যেখানে তিনি রাজ্যাভিষেক করিয়েছিলেন, এই রায়গড় দুর্গেই কিন্তু শিবাজির মৃত্যু হয়। রায়গড় দুর্গে শিবাজির মৃত্যু হয়, শিবাজির মৃত্যু হয়। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, কারণ ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেছে। এর পরের দিনের ক্লাসে আমরা দেখবো যে শিবাজির দরবারে যে সমস্ত বিদ্বান ব্যক্তিরা ছিল, বা শিবাজির প্রশাসন ব্যবস্থা কেমন ছিল, বা শিবাজির পরবর্তী উত্তরাধিকারী কারা আসছে এবং তারা কি কি কাজ করছে, তো এগুলোর ব্যাপারে ডিটেলসে আমরা জানবো নেক্সট দিনের ক্লাসে। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।